আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা কেপি কেসি বিক্রিয়ার সাম্যাবস্থায় এবং ভরক্রিয়ার সূত্র এই বিষয়ের সাথে কিভাবে তারা সম্পর্কিত এটা নিয়ে আমরা আলোচনা করেছি। গত ক্লাসে আমরা কিন্তু দেখেছি যে কেপি এবং কেসি অ্যাকচুয়ালি কিভাবে আসছে। তো আজকে আমরা কেপি এবং কেসি কে কিভাবে বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করা যায় বা কিভাবে কেপি কেসি কে আমরা বিক্রিয়ায় উপস্থাপন করব সেটা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে নতুন একটা শব্দ শিখতে হবে, সেটার নাম হলো বিয়োজন মাত্রা। আমি লিখছি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? আলফা দিয়ে। অ্যাকচুয়ালি এই বিয়োজন মাত্রাটা কি বোঝায়? ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক দেওয়া আছে, সে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থ তুমি নিয়েছো ধরো 100 গ্রাম। এখন বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন তুমি দেখলে যে বিক্রিয়ার 100 গ্রাম সে পুরোটাই বিক্রিয়ক বিয়োজিত হয়ে নতুন করে উৎপাদে তৈরি হয়ে গেছে। তাহলে সেই 100 গ্রাম যে বিয়োজিত হয়ে গেল সাম্যাবস্থায় আসার পরে, তাহলে তুমি তো জানো যে বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হলো প্রতি সেকেন্ডে যতটুকু করে বিয়োজিত হয়। ধরো সে প্রতি সেকেন্ডে যদি 10 গ্রাম করে বিয়োজিত হয়, তাহলে এর বিয়োজন মাত্রা হবে 10, যেটা তোমার প্রতি সেকেন্ডে বিয়োজিত হচ্ছে, ভাগ হবে তুমি যতটুকু পরিমাণ নিয়েছিলে সেটা শতকরা পরিমাণটা। তাই আলফাটাকে আমরা পার্সেন্টেজ আকারে হিসাব করব সবসময়। ধরো তুমি 100 গ্রাম বিক্রিয়ক নিলে, প্রতি সেকেন্ডে বিয়োজিত হয় 10 গ্রাম করে। তাহলে বিয়োজন মাত্রা আলফা হবে এই 10 গ্রাম ভাগ হবে তুমি যে 100 গ্রাম নিয়েছিলে সে 100 গ্রাম গুণ 100%। দ্যাট মিন্স হলো 10%, রাইট? তাই আমরা বিয়োজন মাত্রা সবসময় চিন্তা করবো হলো যে প্রতি সেকেন্ডে বিক্রিয়ক পদার্থ যতটুকু হারে বিয়োজিত হচ্ছে সেই অনুযায়ী। এবং মোট কথা হলো এই পুরো অংশটা যখন আমি হিসাব করব, এটা অবশ্যই আমার প্রতি মোলের জন্য হতে হবে। প্রতি মোল, এই কথার মাথায় রাখতে হবে। অর্থাৎ 1 মোলের মধ্যে যদি আমি এত গ্রাম করে নিই, তাহলে সেই ক্ষেত্রে এভাবে হিসাব করতে হবে। যদি এরকম হয় যে আমরা আলফা তো 10% পেয়েছি, আমি যদি তোমাকে বলি যে ধরো 5 মোল নিলাম, 5 মোল কোনো বিক্রিয়ক যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার আলফাটা কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আলফা হবে 1 মোলের জন্য আলফা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আসতো? ধরো 1 মোলের জন্য আলফা আসতো হলো 10% বা 0.1। সেক্ষেত্রে যদি 5 মোলের জন্য নাও, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে 5 ইনটু 0.1, দ্যাট মিন্স 0.5। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি। যত মোল নিব আমার আলফা তার সাথে তত মোল হিসেবে গুণ হয়ে যাবে। এটা তো যদি 5 মোল বিক্রিয়ক নেই, তাহলে তার বিয়োজন মাত্রা হবে 0.5 করে। আর যদি 1 মোল নেই, তাহলে তার বিয়োজন মাত্রা হবে 0.1 করে। এই কথাটা বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে যেভাবে আমি বলেছি, ঠিক উৎপাদের ক্ষেত্রেও কিন্তু কথাটা সমভাবে প্রযোজ্য হবে। বিক্রিয়কের ক্ষেত্রে বিয়োজিত হবে কমে যাবে, উৎপাদের ক্ষেত্রে বেড়ে যাবে। যতটুকু পরিমাণ বিক্রিয়ক কমে যাবে, যত পার্সেন্টের আকারে বিক্রিয়ক কমে যাবে, ঠিক তত পার্সেন্ট আকারে কিন্তু তোমার বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে। তো চলো আমরা বিয়োজন মাত্রা বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন চলে যাব আমাদের সরাসরি বিক্রিয়াতে আমরা কিভাবে একটা বিক্রিয়ায় আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারি সেটার জন্য। প্রথমে আমরা দেখব এই প্রথম বিক্রিয়াটা হাইড্রোজেন যেটা গ্যাস
আয়োডিন গ্যাস, এটা হাইড্রোজেন আয়োডাইড নামে একটা পদার্থ তৈরি করে। তো আমাদের উদ্দেশ্য হলো এই বিক্রিয়া থেকে আমরা কেপি এবং কেসি বের করব। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব, তোমরা ঠিক স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করবে, তাহলে দেখবে কাজটা খুব দ্রুত হবে। তোমরা যেটা করবে যে বিক্রিয়ার শুরুতে আমরা এই বিক্রিয়ার দিকে একটু তাকাই। হাইড্রোজেন আছে এখানে 1 মোল, আয়োডিন আছে এখানে 1 মোল, আর হাইড্রোজেন আয়োডাইড এখানে কত মোল আছে? 2 মোল আছে। এটা আমরা কিভাবে পেয়েছি? বিক্রিয়ার সমতা করে পেয়েছি। তো বিক্রিয়ার সমতা করে যখন পেয়েছি তখন ধরে নেই যে বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেনকে আমি নিলাম হলো a মোল, আর বিক্রিয়ার শুরুতে আয়োডিনকে নিলাম হলো b মোল, এবং বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হলো 0। সাম্যাবস্থায় যখন আসবে তখন এই এ থেকে মনে করো কিছু পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তো এ থেকে কিছু পরিমাণ যখন বিয়োজিত হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি কতটুকু বিয়োজিত হবে? প্রতি মোলের জন্য আমরা বিয়োজন মাত্রাকে আলফা ধরি, মানে 1 মোলের জন্য বিয়োজন মাত্রাকে আলফা ধরি। তাহলে আমার এই এ থেকে কিছু পরিমাণ হাইড্রোজেন বিয়োজিত হয়ে যাবে, এবং কতটুকু বিয়োজিত হবে? হাইড্রোজেন সমতা করার বিক্রিয়ায় এখানে হাইড্রোজেন কিন্তু 1 মোল যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে বিয়োজিত হবে 1টা আলফা। আয়োডিন যেহেতু এখানে 1 মোল আছে, তাই বি থেকে বিয়োজিত হবে 1টা আলফা। এবং লক্ষ্য করো যে মানে হাইড্রোজেন থেকে 1 আলফা এবং আয়োডিন থেকে 1টা আলফা বিয়োজিত হয়ে যাওয়ার পরে এই হাইড্রোজেন আয়োডাইডের এখানে এখন কিন্তু তৈরি হবে 2 আলফা পরিমাণ। তো এটা হলো তোমার সাম্যাবস্থায় তাদের মোলের অবস্থা। সাম্যাবস্থায় তারা এখন এত মোলে আছে, এত মোলে আছে এবং এত মোলে আছে। তাহলে আমি এদের এককটা লিখে রাখলাম, এত মোল। ঠিক আছে, শুরুতে ছিল এত মোল করে, আর সাম্যাবস্থায় তাদেরকে আমি এত মোল করে পাচ্ছি। তাহলে আমি যদি বলি এখন মোট মোল সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি a মাইনাস আলফা প্লাস b মাইনাস আলফা প্লাস 2 আলফা কত দাঁড়ায়? জাস্ট a প্লাস b, রাইট? এটা হলো আমার মোট মোল সংখ্যা। তো আমরা এখন একটা জিনিস ধরি যে পাত্রে আমরা বিক্রিয়া করাচ্ছি সেই পাত্রের আয়তন সমান v লিটার, এবং পাত্রের অভ্যন্তরে মোট চাপ সমান p অ্যাটমসফিয়ার। ঠিক আছে, p অ্যাটমসফিয়ার। তো এখন আমরা চলো প্রথমে আমরা কেসি নির্ণয় করি। আমরা জানি কেসি ফর্মুলাটা কি ছিল? কেসি ফর্মুলাটা ছিল হলো যে উৎপাদের ঘনমাত্রা ভাগ হবে বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ এখানে কে? হাইড্রোজেন আয়োডাইড, তাহলে আমরা উৎপাদের ঘনমাত্রাটা লিখব ভাগ হবে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক হলো তোমার দেওয়া আছে কি? হাইড্রোজেন এবং আয়োডিন, এবং ভরক্রিয়া সূত্র অনুযায়ী তাদের মোল সংখ্যা তাদের ঘাতে চলে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইডের মোল আছে 2, তাহলে এখানে আমরা ঘাত হিসেবে 2 দিয়ে দিব। আর হাইড্রোজেনের এখানে মোল আছে হলো 1, আর এখানে 1, এখানে 1। ঠিক আছে, তো এই অংশটাতে আমরা এখন ঘনমাত্রাগুলো একটু সাইড নোটে করি যে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রাটা কত আসে এটা বের করি। আমরা জানি যে সাম্যাবস্থায় যে অনুপাতটা আমি পাবো, এই সাম্যাবস্থার অনুপাতটাই হলো আমার কেসি হবে। তো সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত হবে? হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করার নিয়ম হলো যে কোনো কিছু ঘনমাত্রা বের করতে চাইলে আমাকে মোল বাই আয়তন বা মোল পার লিটার এই এককটা বের করতে হবে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের সাম্যাবস্থায় মোল কত পেয়েছিলাম? 2 আলফা, তাহলে 2 আলফা লিখব। আর পাত্রের আয়তন কত? v। অর্থাৎ কোনো কিছু ঘনমাত্রা হলো মোল ভাগ তার আয়তন। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা যদি বের করতে যাই তাহলে সাম্যাবস্থায় তার মোল হলো 2 আলফা, আর
টোটাল পাত্রের আয়তন হলো V, এর একক হবে হলো মোল পার লিটার। আচ্ছা, এবার আসো হাইড্রোজেনের ঘনমাত্রা দেখবো সাম্যাবস্থায় কেমন। হাইড্রোজেনের ঘনমাত্রা হলো সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল আছে, A মাইনাস আলফা পরিমাণ, আর আয়তন হলো V, এটার একক হলো মোল পার লিটার। আয়োডিনের ক্ষেত্রেও তাই, আয়োডিন এটা হলো B মাইনাস আলফা বাই V মোল পার লিটার। এবার এই মানগুলো আমরা যদি এখানে এসে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হলো যে Kc সমান সমান হাইড্রোজেন আয়োডাইড হলো 2 আলফা বাই V এর পাওয়ারের একটা 2 আছে, হাইড্রোজেন আয়োডাইড হলো A মাইনাস আলফা বাই V আর হলো B মাইনাস আলফা বাই V। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, যদি উপরে তো দুটো V থাকে, নিচে দুটো V কাটা চলে যায়, তাহলে শুধুমাত্র থাকে হলো 4 আলফা স্কয়ার A মাইনাস আলফা B মাইনাস আলফা। এটা হলো সাম্যাবস্থায় আমরা যে বিক্রিয়াটা করলাম হাইড্রোজেন এবং আয়োডিনের, এই বিক্রিয়া থেকে Kc মানটা আমরা এইভাবে বের করতে পারবো। তো আমি মনে করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা পজ করতে পারো, পজ করে তারপর ভিডিওটা ভালো করে দেখো যে কিভাবে লেখা আছে। এই অংশটা তোমরা একটু খাতায় নিজের একটু লেখার চেষ্টা করো, দেখো এটা চলে আসবে। এবার আমরা চলো কেপি নির্ণয় করি। কেপি নির্ণয় করতে গিয়ে আমরা জানি যে কেপি এর ফর্মুলা হলো উৎপাদের আংশিক চাপ। এখানে উৎপাদের আংশিক চাপকে আমরা এভাবে লিখবো PHI, তো এটার পাওয়ার হবে হলো এর মোল সংখ্যা 2 ভাগ হবে বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক হিসেবে এখানে আছে হলো হাইড্রোজেন এবং আয়োডিন, এদের প্রত্যেকের পাওয়ার 1 করে থাকবে। তো আমাদের প্রথমে আংশিক চাপের মানটা বের করতে হবে। আমরা আংশিক চাপের মানটা বের করব হলো এইভাবে। ধরো আমরা জানি কোনো কিছুর আংশিক চাপ কি, আমরা আগের ক্লাসে দেখেছি যে আংশিক চাপ বলতে তার মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফল কত। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোল ভগ্নাংশ কত হবে, সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল আছে হলো 2 আলফা, আর টোটাল মোল কত আছে A প্লাস B, এটা হলো মোল ভগ্নাংশ, তার সাথে আমরা মোট চাপটা গুণ করে দেব। তেমনি ভাবে হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে, হাইড্রোজেনের আংশিক চাপ হবে হাইড্রোজেনের মোল A মাইনাস আলফা ভাগ হবে A প্লাস B ইনটু P। আয়োডিনের আংশিক চাপ কত হবে B মাইনাস আলফা বাই A প্লাস B ইনটু P। এই মানগুলো আমরা এখানে এসে বসাই। এখানে যদি বসাই তাহলে এখান থেকে পাই হলো 2 আলফা A প্লাস B ইনটু P স্কয়ার, নিচে হলো A মাইনাস আলফা বাই A প্লাস B ইনটু P, আর এর সাথে গুণ হবে হলো B মাইনাস আলফা A প্লাস B ইনটু P। উপরে দুটো P আসবে এখানে P স্কয়ার থেকে, আর নিচে একটা P গুণ হয়ে P স্কয়ার, অর্থাৎ P কাটা চলে যাবে। এখানে A প্লাস B হোল স্কয়ার আসবে, আর নিচে এখানে A প্লাস B মানে এটা হোল স্কয়ার হবে, সেটা এটাও কাটা চলে যাবে। তো আলটিমেটলি KP এর যে মানটা আসবে, উপরে থাকে হলো 4 আলফা স্কয়ার, আর নিচে থাকে হলো A মাইনাস আলফা B মাইনাস আলফা। লক্ষ্য করো এখানে আমরা KP এর যে মানটা পেলাম, আর একটু আগে যে কেসিটা বের করেছিলাম, কেসি এবং কেপি দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি লক্ষ্য করো যে কেপি এবং কেসি এই দুটো যখন সেম হয়ে যাচ্ছে, তার মানে এখানে কেপি এবং কেসির মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি ইন দ্যাট রিঅ্যাকশন, তো আমরা কোন একটা রিঅ্যাকশনে কেপি এবং কেসি সম্পর্কটা বের করতে পারি। তো এখানে লক্ষ্য করো, আমি এই অংশটা মুছে দিচ্ছি।
আমি একটু দেখতে চাচ্ছি যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা কি। কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা হলো যে আমরা বই থেকে দেখে নিতে পারবো যে কেপি সমান সমান কেসি আর টি ডেল এন। তো এখানে কি কোনটাকে কি বলে? আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। টি হলো যে তাপমাত্রা আমি বিক্রিয়া করাচ্ছি, অর্থাৎ তাপমাত্রা কেলভিন। আচ্ছা, আর ডেল এন হলো উৎপাদের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা বিয়োগ হলো বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা বিয়োগ হলো বিক্রিয়কের মোল সংখ্যা। তো এই বিক্রিয়াতে আমার উৎপাদের মোল সংখ্যা হলো 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1 এবং 1 যোগ করলে হয় 2। তাহলে সেক্ষেত্রে আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন ইজ ইকুয়াল টু পাচ্ছি 0। কিভাবে 0 পেলাম? উৎপাদের মোল সংখ্যা হলো 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হলো 2, তাহলে সেখান থেকে ডেল এন এর মানটা আমি 0 পাচ্ছি। যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি ডেল এন এর মানটা 0 বসাই, তাহলে আর টি এর পাওয়ার যখন 0 হবে তখন এই অংশটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তখন এখানে শুধু 1 থাকবে না। তাহলে আমরা বলতে পারি কেপি এবং কেসি কিন্তু সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ কেপি এর রাশিমালাতেও আমি যেটা দেখলাম যে কেপি এর রাশিমালা যা হচ্ছে কেসি এর রাশিমালাটাও কিন্তু তাই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা ইজিলি বিল্ড আপ করতে পারি। তো চলো আমরা নেক্সট আরেকটা রিঅ্যাকশন দেখি। এই রিঅ্যাকশনের জন্য কিভাবে আমরা কেপি কেসি নির্ণয় করব। তো চলো আমরা বিক্রিয়াটা দেখি। বিক্রিয়াটা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া যখন সমতা হয়ে গেছে তখন সমতা বিক্রিয়াতে ফসফরাস পেন্টাক্লোরাইড 1 মোলের জন্য আমার ফসফরাস ট্রাইক্লোরাইডের 1 মোল এবং 1 মোল ক্লোরিন আমরা পাচ্ছি। তো বিক্রিয়ার শুরুতে তুমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইড a মোল পরিমাণ নাও, ধরো তুমি a মোল পরিমাণ নিয়েছো, তাহলে বিক্রিয়ার শুরুতে কিন্তু এর কোনো পরিমাণ পাওয়া যাবে না, এটার পরিমাণ পাওয়া যাবে না। আচ্ছা, যখন সাম্যাবস্থায় আসছে, সাম্যাবস্থা যখন আসবে তখন সাম্যাবস্থায় তুমি দেখতে পাচ্ছ যে এই এ থেকে কিছু অংশ বিয়োজিত হয়ে যাবে। কতটুকু বিয়োজিত হবে? আলফা পরিমাণ বিয়োজিত হবে 1 মোলের জন্য। যেহেতু এখানে 1 মোল আছে তাহলে এখান থেকে 1 মোলের জন্য আলফা পরিমাণ বিয়োজিত হবে। আর এখানে যেহেতু 1 মোল আছে তাহলে এখানে একটা আলফা পরিমাণ যুক্ত হবে। এখানেও যেহেতু 1 মোল আছে তাই এখানে একটা আলফা পরিমাণ যুক্ত হবে। তো চলো আমরা এখানে মোট মোল হিসাব করি। মোট মোল কত আসে? a মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে a প্লাস আলফা। তাহলে আমরা এখান থেকে এখন কেসি যদি নির্ণয় করি, কেসি নির্ণয় করার নিয়ম কি? উৎপাদের ঘনমাত্রা, তাহলে PCl3 আর হলো Cl2, নিচে হলো PCl5। আমরা একটু সাইড নোটে বের করি যে PCl5 এর ঘনমাত্রা কত হয়। সাম্যাবস্থায় যখন PCl5 এর ঘনমাত্রা দেখবো সেটা হলো মোল হলো a মাইনাস আলফা মোল পাবো, a মাইনাস আলফা মোল, আর টোটাল আয়তন হলো v, তাহলে মোল পার লিটার আমি পাচ্ছি। এবার আসো PCl3 ঘনমাত্রা বের করি। PCl3 এর পরিমাণটা হলো, সাম্যাবস্থায় PCl3 এর পরিমাণ হলো আলফা, তাই আমরা এখানে আলফা পরিমাণটা লিখবো। আর টোটাল পাত্রের আয়তন হলো v, তাহলে আমরা v লিখবো। একক হবে মোল পার লিটার। আচ্ছা, এবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা বের করব হলো, সাম্যাবস্থায় ক্লোরিনের ঘনমাত্রা পেয়েছি আলফা পরিমাণ আর বিক্রিয়ার আয়তন হলো v, এটার একক হবে মোল পার লিটার। এবার আমি যদি এখানে এই মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায়? PCl3 এর ক্ষেত্রে পেলাম হলো আলফা বাই v, তাহলে আলফা বাই v লিখলাম, ইনটু ক্লোরিনের ক্ষেত্রে হলো আলফা বাই v, এখানে আলফা বাই v লিখলাম।
আর নিচে হলো PCl5 এর ক্ষেত্রে আলফা a মাইনাস আলফা বাই v। এবার যদি আমি এককটা লিখি, এটার একক হলো মোল পার লিটার, এটার একক মোল পার লিটার, তাহলে উপর থেকে 2টা মোল পার লিটার আর নিচে 1টা মোল পার লিটার, কাটাকাটি গেলে 1টা মোল পার লিটার থাকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি v এখান থেকে একটা v কাটা গেলে তাহলে আমরা থাকে হলো উপরে আলফা স্কয়ার আর নিচে থাকে হলো a মাইনাস আলফা ইনটু v। এটাই হলো আমার Kc, যার একক হলো মোল পার লিটার। আমি মনে করি তোমরা বুঝতে পারছো কেসিটা কিভাবে বের করতে হয়। তো চলো আমরা এখন একটু দেখি কেপি কিভাবে বের করতে হয়। কেপি বের করার নিয়ম হলো উৎপাদের আংশিক চাপ হলো লিখতে হয় PCl3 আর হলো PCl2, ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, ক্লোরিনের আংশিক চাপ আর নিচে হলো PCl5 এর আংশিক চাপ। আমরা সাইডে এগুলো আংশিক চাপ বের করে নিই। PCl5 এর আংশিক চাপ বের করার নিয়ম কি? আমরা জানি আংশিক চাপ বের করার নিয়ম হলো মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। সাম্যাবস্থায় PCl5 এর মোল ছিল কত? a মাইনাস আলফা, আর মোল ভগ্নাংশ যেহেতু তাহলে আমার যে মোল আমি সাম্যাবস্থায় পাবো আর ভাগ দিব হলো মোট মোল সংখ্যা দিয়ে। আমার মোট মোল সংখ্যা হলো a প্লাস আলফা ইনটু p। এভাবে আমি PCl3 এর আংশিক চাপ বের করতে পারি। সাম্যাবস্থায় PCl3 পরিমাণ হলো আলফা আর মোট মোল হলো a প্লাস আলফা ইনটু p। সাম্যাবস্থায় ক্লোরিনের আংশিক চাপ বের করতে চাইলে মোল সংখ্যা হলো আলফা আর মোট মোল সংখ্যা হলো a প্লাস আলফা ইনটু p। তো চলো আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই। আচ্ছা, তাহলে একটু বলি, এই আংশিক চাপের একক হলো এখানে অ্যাটমসফিয়ার যদি আমি ব্যবহার করি, চাপের একক অ্যাটমসফিয়ার, এখানে একক অ্যাটমসফিয়ার যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এই মানগুলো আমি বসে PCl3 এর ক্ষেত্রে আমি পাচ্ছি হলো আলফা বাই a প্লাস আলফা ইনটু p, এর সাথে গুণ হবে হলো আলফা বাই a প্লাস আলফা ইনটু p। নিচে আসবে হলো a মাইনাস আলফা বাই a প্লাস আলফা ইনটু p। একক কি হবে? অ্যাটমসফিয়ার নিচে একটা অ্যাটমসফিয়ার, অর্থাৎ কাটাকাটি গেলে একটা অ্যাটমসফিয়ার উপরে থেকে যায়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? একটা p কাটা যাবে, a প্লাস আলফা একটা কাটা যাবে, উপরে আলফা স্কয়ার থাকবে, একটা p থাকবে আর নিচে এটা থাকবে আলফা স্কয়ার থাকবে, একটা p থাকবে আর নিচে হলো a প্লাস আলফা আর a মাইনাস আলফা, এটা থেকে যাবে। তো এখান থেকে আমি সরাসরি কেপিটা এভাবে লিখতে পারি, আলফা স্কয়ার p নিচে a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, একক হবে হলো অ্যাটমসফিয়ার। এভাবে আমি কেপি এর মানটা বের করতে পারি। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই বিক্রিয়া থেকে তুমি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক তৈরি করো, তাহলে কেপি কেসির মধ্যে সম্পর্ক তৈরি করতে হয় কিভাবে? একটু আমি দেখিয়েছিলাম, চলো আবার একটু দেখি। আমরা যদি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে যাই তাহলে দেখব যে কেপি সমান সমান কেসি আর টি ডেল এম। এখানে ডেল এম এর মানটা কত হবে? ডেল এম এর মানটা কত হবে? এটা হলো উৎপাদের মোল সংখ্যা 1 1, 2 বিয়োগ হলো বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে সেক্ষেত্রে 1 পাচ্ছি। তাহলে এখান থেকে কেপি এবং কেসি সম্পর্ক হলো কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি। এটা হলো আমার এই বিক্রিয়ার জন্য কেপি কেসির মধ্যে সম্পর্ক। এই বিক্রিয়ার জন্য কেপি কেসির মধ্যে সম্পর্ক। তোমার এখানে এই অংশটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে, এইভাবে আলাদা করে কেপি এবং কেসি মান বের করেও তুমি অঙ্কটা করতে পারবে।
তো তুমি যে কোনো ভাবে অঙ্কটা করে ফেলতে পারবে। যদি তোমার কেপি কেসির মধ্যে একটা দেওয়া থাকে, অপরটা যদি বের করতে বলে তাহলে তুমি এটা ইউজ করতে পারবে, অথবা কেপি কেসির মধ্যে কোনোটাই দেওয়া নেই, তখন তোমাকে যদি কেপি কেসি জানতে চায় তুমি আলাদা আলাদা করে কেপি কেসি বের করতে পারবে। তো চলো আমরা এরপরে একটু কঠিন একটা অংশ দেখি, যেমন হলো যে N2O5 থেকে NO2 এবং অক্সিজেন তৈরি করার জন্য কেপি কেসি কিভাবে বের করতে হয়। তো চলো আমরা এই বিক্রিয়া ক্ষেত্রে দেখি কিভাবে কেপি কেসিটা বের করতে হয়। মনে করো বিক্রিয়ার শুরুতে তুমি বিক্রিয়া করার আগে এই বিক্রিয়ক পদার্থের এবং উৎপাদের মধ্যে সমতা করে নিলে, নেওয়ার পর দেখতে পেলে যে এখানে 2 মোল নাইট্রোজেন পেন্টঅক্সাইড নিলে 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেন তৈরি হয়। এটা হলো বিক্রিয়ার সমতাকরণ থেকে তুমি পেলে। এখন তুমি যখন বিক্রিয়ার শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণ তুমি যখন নিয়ে বিক্রিয়া করতে চাবে, নাইট্রোজেন পেন্টঅক্সাইডকে একটা নির্দিষ্ট পরিমাণ যখন তুমি নিবে, তখন দেখবে যে যেহেতু এর 2 মোল সবসময় কি হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, তাই তুমি যত মোলই নাও না কেন তার কিন্তু কি হয়ে যাবে, দ্বিগুণ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে বিক্রিয়ার শুরুতে ধরো তুমি এখানে নিলে হলো 2MO, বিক্রিয়ার শুরুতে এর কোনো পরিমাণ পাবে না, এর কোনো পরিমাণ তুমি পাবে না। সাম্যাবস্থায় যখন তুমি যাবে তখন গিয়ে দেখবে যে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আলফা বিয়োজিত হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যে আলফাটা বিয়োজিত হবে প্রতি মোলের জন্য, তাহলে এখানে 2 মোল যেহেতু আছে তাহলে আলফাটা বিয়োজিত হবে কি দ্বিগুণ। দ্যাট মিন্স হলো 2A থেকে মাইনাস হবে হলো 2 আলফা পরিমাণ, এখান থেকে 2 আলফা পরিমাণ বিয়োজিত হবে। এখানে যে পরিমাণ উৎপাদিত হবে সেটা হবে তার তত মোল অনুযায়ী উৎপাদিত হবে। যে আলফা হলো 1 মোলের জন্য উৎপাদিত হতো, এখানে 4 মোলের জন্য উৎপাদিত হবে 4 আলফা, এখানে 1 মোলের জন্য উৎপাদিত হবে আলফা পরিমাণটা। তাহলে আমরা এখান থেকে মোট মোল সংখ্যা বের করতে পারি। মোট মোল সংখ্যা কত আসে, 2A minus 2 alpha plus 4 alpha plus alpha, এখান থেকে তুমি পাচ্ছ হলো 2A plus 3 alpha, এটা হলো তোমার মোট মোলের পরিমাণ। এখন আমি যদি কেসি বের করতে চাই, কেসি বের করার নিয়ম হলো যে উৎপাদের ঘনমাত্রা এর পাওয়ার হলো 4, অক্সিজেনের ঘনমাত্রা এর পাওয়ার 1, বিক্রিয়কের ঘনমাত্রা N2O5 এর পাওয়ার হলো 2। আমরা সাইড নোটে গিয়ে আগেগুলো ঘনমাত্রাগুলো বের করে নেই। যেমন NO2 এর ঘনমাত্রা হলো সাম্যাবস্থায় ঘনমাত্রা কত আসে, NO2 এর পরিমাণটা হবে 4 আলফা, আর মোট আয়তন হলো V, এটার একক হলো মোল পার লিটার। অক্সিজেনের ক্ষেত্রে পরিমাণটা আমি সাম্যাবস্থায় পাই হলো আলফা পরিমাণ, আয়তন হলো V, একক হলো মোল পার লিটার। আর বিক্রিয়কের ক্ষেত্রে N2O5 এর ঘনমাত্রা কত পাচ্ছে, সাম্যাবস্থায় এর পরিমাণটা পেলাম 2A minus 2 alpha by V, মোল পার লিটার। তো এই মানগুলো যদি আমি এখন এখানে বসিয়ে দেই তাহলে কি কি জিনিস পাই, NO2 এটা ক্ষেত্রে পাই হলো 4 alpha by V to the power 4, অক্সিজেনের ক্ষেত্রে পাই alpha by V 1, আর এটা ক্ষেত্রে পাই হলো 2A minus 2 alpha by V square। তাহলে এখান থেকে সরাসরি কেসি এর মানটা কত আসতেছে, 64 alpha cube A minus alpha square V cube, এই অংশটা আমি পাচ্ছি। এটার একক কত হবে, মোল পার লিটার এখানে হবে 4টা, এখানে হবে 1টা, টোটাল হবে 5টা, আর নিচে হলো মোল পার লিটার 2টো, কাটাকাটি গেলে মোল পার লিটার এর কিউব থেকে যায়। তাহলে আমার এই কেসি মানটা আমি বের করতে পারলাম। তো চলো এবার আমরা কেপি এর মানটা বের করি।
আমরা জানি কেপি হলো উৎপাদের আংশিক চাপ, এর পাওয়ার হলো 4, অক্সিজেন এর পাওয়ার হলো 1, নিচে হলো P10O5 এর পাওয়ার হলো 2। আমাদেরকে আংশিক চাপটা আগে বের করে নিতে হবে। আংশিক চাপ Pn2O5 এর আংশিক চাপ হলো সাম্যাবস্থায় N2O5 আমি পেয়েছি 2a - 2 আলফা, আর মোট মোলের পরিমাণ হলো 2a + 3 আলফা ইনটু P, একক হলো অ্যাটমোস্ফিয়ার। NO2 যখন আমি লিখব, এটার আংশিক চাপ হলো সাম্যাবস্থায় NO2 এর মোল সংখ্যা হলো 4 আলফা, আর মোট মোল হলো 2a + 3 আলফা ইনটু P, অ্যাটমোস্ফিয়ার। আর অক্সিজেনের ক্ষেত্রে আংশিক চাপ হলো, এটা হলো আলফা 2a + 3 আলফা ইনটু P, একক হলো অ্যাটমোস্ফিয়ার। তো এই অংশটা আমরা যদি এখানে এনে বসাই তাহলে কি কি পাই? NO2 এর ক্ষেত্রে পাচ্ছি হলো 2a - 2 আলফা বাই 2a + 3 আলফা, এটার পাওয়ার হলো 4 ইনটু আসছো? হ্যাঁ, ক্লাস তুমি ওখানে বসো। PO2 এর ক্ষেত্রে হলো আলফা বাই 2a + 3 আলফা ইনটু P ভাগ হলো N2O5 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 2a - 2 আলফা বাই 2a + 3 আলফা ইনটু P। তো এই অংশ থেকে যদি তুমি সরাসরি কেপি এর মানটা পেতে চাও, তাহলে আমরা যেটা পাই এটাকে ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। a + 3 আলফা আলফা - আলফা স্কয়ার এখন কি হবে? অ্যাটমোস্ফিয়ার এখানে 4টা, এখানে একটা, এখানে একটা কি দিতে ভুলে গিয়েছি, এখানে 4টা, এখানে একটা, 5টা, নিচে একটা, তাহলে এখানে অ্যাটমোস্ফিয়ার হবে পাওয়ার কিউব। তুমি এখান থেকে কেপি এর মানটা ইজিলি বের করতে পারবে। তো তোমরা এখন যদি জিজ্ঞেস করে যে এই বিক্রিয়া থেকে তোমার কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটা কি হবে আমরা ইজিলি এটা বের করতে পারবো। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক জানার জন্য সূত্র হলো কেপি = কেসি RT ডেলএন। তাহলে এখানে ডেলএন এর মান কত আসে? উৎপাদের মোল সংখ্যা হলো 5 মাইনাস হলো বিক্রিয়কের মোল সংখ্যা হলো 2, তাহলে এখান থেকে ডেলএন এর মান আসে হলো 3। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা পাই হলো কেপি = কেসি RT কিউব। অর্থাৎ এই সম্পর্ক দিয়ে এই বিক্রিয়ার কেপি কেসি সম্পর্কিত। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। কেপি এবং কেসি নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব যে এমসিকিউ এবং বুয়েটে কিভাবে খুব সহজে অ্যান্সার করা যায়। খুব শর্টকাটে আমরা কিভাবে একটা বিক্রিয়া দেখে বলে দিতে পারবো যে কেপি এবং কেসি কিভাবে বা কত মান আসবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।